হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর রায়োমার্টিন প্রশ্ন বিচিত্রার 10 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে, আগের ক্লাসগুলো আমার কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারো। ওকে, 1 থেকে 9টা স্কুল অলরেডি কমপ্লিট আছে। আজকে যেটা করবো সেটা হচ্ছে 10 নম্বর সেটের স্কুল। 10 নম্বর সেটের স্কুলটা হচ্ছে তোমার কোচবিহার রামভোলা হাই স্কুল অ্যান্ড কেউ এক্সপেরিমেন্টাল হাই স্কুল। এই দুটো স্কুল মিলিয়ে যে ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকে সেগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওকে, প্রথমে দেখো একের যে বলেছে, একের কোশ্চেন বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের 1 নম্বর ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে যে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো বলেছে যে দুটি ভিন্ন মূল সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা হয়। দুটি ভিন্ন মূল সংখ্যার যোগফল সর্বদা ড্যাশ সংখ্যা হয়। অ্যান্সার হবে মূল সংখ্যা হবে, কারণ যে কোনো দুটা মূল সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা যে পাবো সেটা সবসময় কী হবে, মূল সংখ্যা হবে। ওকে, নেক্সট যে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 7/18কে -5/6 অনন্যক দিয়ে গুণ করো। তো প্রথমে আমাকে জানতে হবে যে অনন্যক জিনিসটা কি। অনন্যক বলতে যে a/b এর অনন্যক হবে তোমার b/a, উল্টে যাবে। ঠিক আছে, যে কোনো সংখ্যার, যে কোনো মূল সংখ্যার, যে কোনো ভগ্নাংশের বা যে কোনো পূর্ণ সংখ্যার বা যে কোনো বাস্তব সংখ্যার যদি তোমাকে অনন্যক বের করতে বলে তাহলে সেই সংখ্যাটাকে উল্টে দিলে কিন্তু তার অনন্যক আমরা পেয়ে যাব। তো এখানে তোমার কি বলেছে যে -5/6 অনন্যক দিয়ে গুণ। তো প্রথমে আগে জানতে হবে যে -5/6 এর অনন্যক কী হবে, -6/5। তাহলে 7/18কে কী দিয়ে গুণ করতে হবে, এর অনন্যক দিয়ে। তো এর অনন্যক কত, -6/5। তো 7/18 গুণিত -6/5, তাহলে কাটাকাটি করলে কী পাচ্ছি, 3 × 6 = 18। তাহলে উপরে পাচ্ছি আমরা 7 আর নিচে পাচ্ছি 15, আর প্লাস মাইনাসে কী হবে, মাইনাসই থাকবে। তাহলে অ্যান্সার হয়েছে কী বলতো আমার, -7/15। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে 2662কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণ ঘন সংখ্যা হবে। পূর্ণ ঘন সংখ্যা বলতে যে তিনটা একই সংখ্যার গুণফলটাই হচ্ছে তোমার ঘন। ঠিক আছে, তো প্রথমে আমরা কী করবো, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করব। তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ করছি দেখো কীভাবে, যে কী দেওয়া হচ্ছে 2662কে দেখো লাস্টে কী সংখ্যা আছে, 2 আছে, মানে জোড় সংখ্যা। যে কোনো সংখ্যার শেষে যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটা তোমরা দেখবে যে 2 দিয়ে ভাগ করা যাবেই। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করছি প্রথমে, যেহেতু লাস্টে জোড় সংখ্যা আছে। তো 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা কত, 1331। আবার এই 1331কে আবার 11 দিয়ে ভাগ করা যায়। তো 11 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 121। আবার 121কে আবার 11 দিয়ে ভাগ করে যায়, তাহলে 11 দিয়ে 121কে ভাগ করলে 11 পাবো। তাহলে আর 11কে ভাঙা যাচ্ছে না। তাহলে আমরা 2662 সমান কী পাচ্ছি, 2 × 11 × 11 × 11। তাহলে দেখো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে 2 × 11 কিউব। তো 11 কিউবটা ঘন হয়ে যাচ্ছে, কিন্তু 2 কি ঘন হচ্ছে না, কারণ 2 যদি আরও এটাকে যদি ঘন করতে হয় তাহলে কী করতে হবে, আরও দুটা 2-এর গুণফল নিতে হবে, অর্থাৎ 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 দিয়ে গুণ করে এটা কী পেয়ে যাবো, একটা পূর্ণ ঘন সংখ্যা পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 4। তাহলে অতএব তো লিখে নেবে যে অতএব 2662কে 2 × 2 অর্থাৎ 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফলটা কী হয়ে যাবে, পূর্ণ ঘন সংখ্যা হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে p⁶ ভাজক p²। p⁶ ভাজক p² সমান কত। তার আগে আমি তোমাদের একটু বলে দিই ফর্মুলাটা, যে যদি a⁴m ভাজক a⁴n, অর্থাৎ নিধানটা যদি সেম থাকে, পাওয়ারের যেই থাক নিধান যদি সেম থাকে, আর সেক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে কী করতে হবে, যে নিধানটা থাকবে এবং পাওয়ার দুটো কী করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ a⁴m ভাজক a⁴n মানে হচ্ছে a⁴mn। তো এই অঙ্কর ক্ষেত্রে দেখো যে সেম এই ফর্মুলার মতোই আছে, শুধুমাত্র a এর জায়গায় আছে p এবং n এর জায়গায় আছে তোমার কী বলতো, এখানে n এর জায়গায় 6 আছে আর এখানে n এর জায়গায় কত আছে, 2 আছে। ঠিক আছে, এখানে p⁶, তাহলে p এর জায়গায় a এবং m এর জায়গায় 6
আর এনের জায়গায় কী আছে 2 আছে, তাহলে আমরা কী লিখতে পারবো ফর্মুলা আছে পি টু দি পাওয়ার 6 - 2। ওকে, তাহলে পি টু দি পাওয়ার 6 - 2 মানে পি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন বলেছে সমাধান করতে বলেছে। একটা সমীকরণ দেওয়া আছে, সে সমীকরণের সমাধান করতে বলেছে কি, যে 9x - 2 = 30 বা 30 - 7x সমীকরণের সমাধান করো। তো অঙ্কটা নিলাম, নিয়ে কি করলাম, যে যেহেতু আমাকে সমাধান করতে বলেছে তার মানে কি এখানে যে অজ্ঞাত রাশি অর্থাৎ এখানে এক্সের মান জানা নেই, তাহলে এক্সের মানটা আমাকে বের করতে হবে। ওকে, তো এক্সের মান কীভাবে বের করবো দেখো, যে বা লিখবে, সমাধান করতে গেলে কিন্তু তোমরা বা দিয়ে করবে সবসময়। ওকে, তো বা দিলাম, তাহলে এক্স যে টার্মগুলো আছে সবটাই কী করলাম সমানের বাম পক্ষে নিয়ে চলে আসলাম, আর বাকি সংখ্যাগুলো কী করবো সমানের ডান পক্ষে নিয়ে চলে যাব। তো এরপরে কি আমার 9x থাকলো, আর এখানে -7x আছে, সমানের এরপরে আসলে কী হয়ে যাবে +7x হয়ে যাবে। ঠিক আছে, যে 9x + 7x = এরপরে 30 ছিলই, আর এই -2টা সমান উপর নিয়ে গেলে কী হয়ে যাবে +2 হয়ে যাবে। তাহলে 9x + 7x মানে দুটোই যোগ, তাহলে যোগ করলে কত পাবো 16x, আর 30 + 2 করলে কত হয় 32। তো বা তাহলে x সমান কী পাবো, x সমান পাবো 32/16, তোমার 16 দিয়ে কত হয় 32, তাহলে x সমান কত হচ্ছে 2। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান, x সমান 2। তারপরে 6 নম্বর বলেছে যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, প্রতিটি বাহু 3 মিটার বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটার এককে কত হবে সেটা বের করতে বলেছে। বলছে যে যখন বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 10 মিটার, ঠিক আছে, যদি আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বৃদ্ধি করি তখন সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত হবে সেটা বের করতে বলেছে। তো এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত 10 মিটার, তাহলে ক্ষেত্রফল কত হবে 100। এবার যদি আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার আমরা যদি বৃদ্ধি করি তাহলে সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কী হবে, তো সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কী হবে, যে 10 + 3 মানে আগে কত ছিল 10 ছিল, আর এখন যদি 3 বৃদ্ধি করে তাহলে কী হবে 13 হবে। যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 3 মিটার বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে 10 + 3 = 13 মিটার, আর এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে সেটা বের করতে হবে। তো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 13 × 13 বর্গমিটার = 169, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু গুণিত বাহু অর্থাৎ বাহু স্কোয়ার। এখানে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি 13, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়ে যাবে বাহু গুণিত বাহু অর্থাৎ 13 × 13 = 169 বর্গ মিটার। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো, বলছে 85° কোণের সম্পূরক কোণের মান কত। তো সম্পূরক কোণ কিন্তু আমি আগে অলরেডি যে অনেক ভিডিওতে সম্পূরক জিনিসটা আমি ব্যাপারটা বুঝিয়েছি। ঠিক আছে, তো সম্পূরক কোণটা হচ্ছে, সম্পূরক কোণ হচ্ছে যে কোনো দুটো কোণের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 180° হয় তাহলে সেক্ষেত্রে কী হবে সম্পূরক হবে। তো এখানে তোমার সম্পূরক কোণের মানে 180-র মধ্যে একটা দেওয়া আছে কত 85, তাহলে অন্য একটা কোণ কত হবে, তাহলে 180 থেকে 85 বাদ দিলে পেয়ে যাবো, তাহলে 180 - 85 সমান কত 95, অর্থাৎ 85° কোণের সম্পূরক কোণের মান হবে কত 95°। নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত চিত্রে এক্স ও পি, এই যে চিত্র আছে এই চিত্রের মধ্যে বলছে এক্স ও পি মানে এই কোণটা তোমার বলছে কোণ কিউ ও পি মানে এই কোণের থেকে তুলনায় 84° বেশি, মানে এই কোণের মানটা তোমার এই কোণ থেকে 84° বেশি, তাহলে এক্স কিউ একটি সরলরেখা, যে এক্স কিউ একটা কী বলতো সরলরেখা হয়, তাহলে কোণ কিউ ও পি এর মান নির্ণয় করো। তো এক্স ওটা একটা এক্স কিউটা যদি সরলরেখা হয় তাহলে এক সরল কোণ সমান কত হয় 180°, তার মানে কি এই পুরো কোণটা কত 180। তো আগে দেখো আমাদের ধরে নিলাম যে কোণ কিউওপি সমান x°, এটা দেওয়া নাই, এটা দেওয়া নেই, আর কোণ এক্স ও পি বলেছে যে এই কোণের অর্থাৎ কিউওপি কোণের থেকে 84° বেশি, তাহলে কোণ এক্স ও পি সমান কত হয়ে যাবে x + 84°। তাহলে অতএব বা এখন আমরা কি লিখতে পারবো যে কোণ কিউওপি প্লাস কোণ এক্স ও পি সমান কত 180°, কারণ এই পুরো কোণটা সমষ্টি কত জানি 180°, তাহলে দুটো কোণ সমান 180° পেয়ে গেলাম। এবার দেখো কোণ কিউ ও পি সমান কত হয়েছে x° ধরেছি এবং এক্স ও পি সমান কত x + 84, তাহলে x° + x° + x 84° = কত দেওয়া আছে 180, বা x + x° মানে কত 2x° এবং +84°। ওকে, x + x মানে হচ্ছে তোমার 2x° এবং 84° = 180, তাহলে 2x কী পাবো 180 - 84, কারণ সমানের এরপরে +84 আছে তাহলে ওপারে কী হয়ে যাবে মাইনাস আকারে বসবে, তাহলে 2x° সমান কী পাচ্ছি 180 থেকে 84 বাদ দিলে কত পাবো 96 পাবো। ওকে, তাহলে বা x° সমান পাবো, দেখো x°-র সঙ্গে 2টা কী আকারে আছে
গুণ আকারে আছে। যদি গুণ আকারে থাকে তো সমানের উপরে গিয়ে কী হবে, ভাগ আকারে বসবে। তাহলে বা এক্স ডিগ্রি সমান সমান কী পাবো, 96/2। তাহলে কাটাকাটি করলে কত পাবো, 48। তাহলে এক্স ডিগ্রির মান পেয়ে গেলাম কত, 48। আর 48 এক্স ডিগ্রির মানে হচ্ছে কি কোণ একশো কিউওপি। তাহলে অতএব কোণ কিউওপির মান পেয়ে গেলাম আমরা কত, 48 ডিগ্রি। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত। রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই গেল আমাদের এক দাগের কোশ্চিনগুলো, ঠিক আছে। এবার আমরা করব দেখো 2 দাগের কোশ্চিনগুলো নিয়ে। 2 দাগের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যে নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। প্রথম যে কোশ্চেন বলেছে 2 দাগের, বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে 1/2 ও 1/3 মধ্যে দুটি মূল সংখ্যা লেখো। 1/2 ও 1/3 মধ্যে দুটি মূল সংখ্যা লেখো। তো দুটি যদি একের বেশি মূল সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কিভাবে করব সেটা একবার তোমরা দেখে নাও। যে প্রথমে কি করব, যে প্রথম যে ভগ্নাংশটা দেওয়া আছে বা প্রথম যে মূল সংখ্যাটা দেওয়া আছে সেই মূল সংখ্যাটাকে আমরা উপর নিচে কি করব, পরে যে ভগ্নাংশের বা পরের যে মূল সংখ্যার হর আছে, হরে কত আছে 3, তাহলে ওটাকে উপর নিচে কী করব, 3 দিয়ে গুণ করব। তো উপর নিচে 3 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি, 3/6, 3/6। 1/2কে যদি আমরা 3 দিয়ে গুণ করি উপর নিচে তাহলে পাবো আমরা 3/6, ঠিক আছে। এবং একই রকমভাবে 1/3 পরের যে মূল সংখ্যাটাকে সেটা কী করব, প্রথম মূল সংখ্যার হর দিয়ে উপর নিচে গুণ করব। তো হরে কত আছে 2, তাহলে 1/3কে উপর নিচে 2 দিয়ে গুণ করলে কী পেলাম, 2/6 পাবো। ওকে, তাহলে এখানে পেলাম তোমার কত, 3/6, আর এখানে পাচ্ছি তোমার 2/6। এবার দেখো এই দুটার মধ্যে আমরা মূল সবসময় আমরা কী করবে, হরে সবসময় একই রকম সংখ্যা নিয়ে আসার চেষ্টা করবে। এখানে হরে 6, এখানে হরে 6, কিন্তু আমার লবে দেখো যে পরপর হয়ে যাচ্ছে 2 আর 3, মানে এর মাঝখানে কোনো মূল সংখ্যা পাচ্ছি না। তাহলে কি করব, যখনই আমরা আর দুটি মূল সংখ্যা পাচ্ছি না তখন কি করব, যে পরের সংখ্যা দিয়ে আবার গুণ করে দেখব, ঠিক আছে। তো এটাকে আবার কি, যে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, 3 দিয়ে না করি, যে 2 দিয়ে করি, 2 দিয়ে করলে এখানে কী পাবো, 6/6, 6/12, আর এখানে 2 দিয়ে গুণ করলে কী পাবো, 4/12। তাহলে 4 এবং 6-এর মধ্যে কটা মূল সংখ্যা পাচ্ছি, একটি মূল সংখ্যা পাচ্ছি, কারণ 4-এর পরে 5ই হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, যদি একটি মূল সংখ্যা বের করতে বলতো তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করলে হয়ে যেত। যেহেতু 2 দিয়ে গুণ করে আমরা একটি পাচ্ছি, তাহলে কী করব, পরের সংখ্যা দিয়ে গুণ করব, 3 দিয়ে উপর নিচে গুণ করব। 3 দিয়ে উপর নিচে গুণ করলে এখানে কী পাবো, উপর নিচে 3 দিয়ে গুণ করলে কী পাচ্ছি, 9/18, আর এখানে 3 দিয়ে গুণ করলে কী পাবো, 6/18। এবার দেখো 6 এবং 9-এর মধ্যে কিন্তু দুটো মূল সংখ্যা পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে 7 এবং একটা হচ্ছে 8। তাহলে অতএব লিখে দেবো যে অতএব 1/2 ও 1/3-র মধ্যে দুটি মূল সংখ্যা হলো 7/18 এবং 8/18। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে 2x + 1/3x, 2x + 1/3x = 4 হলে, 2x + 1/3x = 4 হলে প্রমাণ করো যে 27x³ + 1/28x³ = 1/189। ঠিক আছে, বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো কোশ্চিন। যে এই অঙ্কটা কীভাবে করব, দেখো যেটা মান বের করতে বলেছে আমাকে, দেখো যে 27x³, তা 27x³ আমরা ঘন করতে গেলে কী পাবো, 3x³, 3x পাবো। কিন্তু এখানে প্রথমে আর কী আছে, 2x + 1/3x এর মান আছে। তাহলে আমাকে এই জায়গাটা আমাকে কী করতে হবে, 2x + 1/3x নিয়ে আসতে হবে। না হলে এই জায়গাটা কী করতে হবে, 3x + 1/2x নিয়ে আসতে হবে। যে কোনো একটাকে তোমাকে সাজাতে হবে। তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে 2x + 1/3xকে আমরা কী করব সেটা দেখো, যে 2x + 1/3x = 4 আছে। এই সংখ্যাটাকে এখানে যদি আমরা 3x নিয়ে আসতে যাই, 2x-এর পরিবর্তে যদি 3x করি তাহলে কী করতে হবে, যে 2x-কে যদি আমরা 3x করতে যাই তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, 3/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কারণ 3/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2 কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, 3x। এবার যেহেতু এটার সঙ্গে আমরা 3/2 দিয়ে গুণ করছি, তাহলে সেহেতু সমান আছে, তাহলে পুরোটার ক্ষেত্রে কী করতে হবে, 3/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। যে 2x × 3/2 + 1/3x × 3/2 = 4 × 3/2। তা দেখো এখানে ক্যালকুলেশন করে কী পাচ্ছি, 2 কেটে যাচ্ছে, সমান কী পেলাম, 3x। 2 কেটে যাচ্ছে, তোমার কী পাচ্ছি, 3x, প্লাস এখানে তোমার 3 কেটে যাচ্ছে, তাহলে কী পাচ্ছি, 1/2x = 2 দিয়ে কাটলে কি 2 × 4, তাহলে 3 দিয়ে কত, তাহলে কত পেলাম, 3x + 1/2x = 6। তাহলে 3x + 1/2x এর মান পেয়ে গেলাম কত, 6 পেয়ে গেলাম। ওকে,
এবার যেটা আমাদের মান বের করতে বলেছে, প্রমাণ করতে বলেছে যে 27x³ প্লাস 1/8x³ সমান কত পাবো। তাহলে 27x³ মানে হচ্ছে 3x তার কিউব প্লাস 1/2x তার কিউব লিখতে পারবো। এবার দেখো একটা ফর্মুলা, যে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে তোমার যে a প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে আমরা এ কিউব প্লাস বি কিউব আকারে পাচ্ছি। তাহলে ফর্মুলা হচ্ছে কি a প্লাস বি তার কিউব মানে 3x প্লাস 1/2x তার কিউব মাইনাস 3a, এ মানে এখানে কত 3x আর বি মানে হচ্ছে 1/2x ইন্টু এ প্লাস বি মানে 3x প্লাস 1/2x। এবার দেখো আমাদের কোশ্চেনে কিন্তু এখানে পেয়েছি আমরা যে 3x প্লাস 1/2x সমান কত 6। তাহলে ওখানে শুধু 3x প্লাস 1/2x এর পরিবর্তে কত বসাবো 6 বসাবো। ওকে, তাহলে 6 কিউব মাইনাস এখানে দেখো x কেটে যাচ্ছে আর কত পাচ্ছি 9/2 ইন্টু 6, কারণ এটুকুর মানে আমরা কি জানি 6 জানি। তাহলে 6 কিউব করলে পাবো 216 মাইনাস এটা কাটলে কি 3 2 6 আর 3 9 কত পেয়ে যাচ্ছি 27। তাহলে 216 থেকে 27 বাদ দিলে আমরা পেয়ে যাবো 189। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, হয়ে গেল প্রুফ। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখো বলেছে, 3 নম্বর কোশ্চেন বলেছে এই কোশ্চেনও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, যে a প্লাস 9/a সমান 3 হলে a কিউব প্লাস 27 মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা একটা মান বের করছি, দেখো যে a প্লাস 9/a সমান 3। তাহলে এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ করে দিলে কী পাবো, ভগ্নাংশের যোগ করলে পাবো আমরা a স্কোয়ার প্লাস 9/a ইজিক্যাল টু 3। এবার কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে আমরা নিচে কিছু নেই মানে কিছু 1, 1-এর সঙ্গে a স্কোয়ার প্লাস 9 গুণ করলে কত পাবো বলো তো, যে a স্কোয়ার প্লাস 9 পাবো আর ইজিক্যাল টু 3-এর সঙ্গে a গুণ করলে 3a। তাহলে 3aটা কী করছি সমানের এপার নিয়ে চলে আসছে। তাহলে সমানের এপার নিয়ে আসলে কী হয়ে যাবে যে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজিক্যাল টু 0। তাহলে এটা একটা আমরা মান পেয়ে গেলাম কি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজিক্যাল টু 0। এবার যেটা আমাদের মান বের করতে বলেছে যে a কিউব প্লাস 27 মান, তো a কিউব প্লাস 27 পরিবর্তে আমরা কী লিখতে পারবো a কিউব প্লাস 3 কিউব, কারণ 3 কিউব মানে হচ্ছে 27। এবার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি উৎপাদক বিশ্লেষণওয়ালা, তো a কিউব প্লাস b কিউবের উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, তো এখানে a এর জায়গায় a আছে কিন্তু b এর জায়গায় কত আছে 3 আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী বসাতে গেলে কী পাবো, a এর জায়গায় a থাকলো প্লাস b এর মানে এখানে কত 3। তাহলে a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস ab মানে a মানে a থাকলো আর b মানে 3, মাইনাস a ইন্টু 3 প্লাস b স্কোয়ার মানে 3 স্কোয়ার। তাহলে a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস 3a প্লাস 3 স্কোয়ার করলে কত 9। আর এইটুকুন মান দেখো আমরা এখানে পেয়েছি কত a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 ইজিক্যাল টু কত 0। তাহলে a প্লাস 3 ইজিক্যাল a প্লাস 3 ইন্টু কী বলো 0, তাহলে সমান কত পেয়ে যাচ্ছি 0। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কত 0। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন বলেছে a সমান দেওয়া আছে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, বি সমান দেওয়া আছে y স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, আর সি সমান দেওয়া আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার হলে তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এ, ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি এর মান নির্ণয় করতে বলেছে। তো যা এ সমান বি সমান সি সমান দেওয়া আছে লিখলাম প্রথমে। এবার যেটা মান বের করতে বলেছে সেটা লিখলাম কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি। এবার শুধুমাত্র এখানে দেখো এ বি এবং সি এর মানগুলো বসাচ্ছি। তাহলে এক্স মাইনাস ওয়াই থাকলো এ এর মান বসালাম, ওয়াই মাইনাস জেড থাকলো বি এর মান বসালাম, আর সি জেড মাইনাস এক্স থাকলো সি এর মান বসালাম। এবার দেখো এটা একটা আমরা কিন্তু ফর্মুলা পাচ্ছি, কীরকম ফর্মুলা, উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা দেখো যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা কি যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একই রকম এটার পরিবর্তে আমরা কী পাবো যে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। একই রকম এটা ক্ষেত্রে পাবো জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব, সব কেটে যাচ্ছে, কেটে দিয়ে আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। ওকে, তাহলে এটা অ্যান্সার হয়ে গেল কত 0। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বর্গ একক এবং প্রস্থ দেওয়া আছে 3a মাইনাস 2b একক হলে তার দৈর্ঘ্য কত। ঠিক আছে, আমরা একটা জানি যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং প্রস্থ যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে তোমার কি বলো তো ক্ষেত্রফল বাই প্রস্থ। তো আয়তক্ষেত্রে তোমার ক্ষেত্রফল দেওয়া আছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার এবং প্রস্থ দেওয়া আছে 3a মাইনাস 2b, তাহলে অতএব দৈর্ঘ্য কী হবে, তাহলে দৈর্ঘ্য হবে তোমার 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার বাই 3a মাইনাস 2b। আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বাই
প্রস্থ। তো ক্ষেত্রফল দেওয়া ছিল 9a² মাইনাস 4b² বাই 3a মাইনাস 2b ইজিক্যাল টু 3a তার স্কোয়ার মাইনাস 2b তার স্কোয়ার বাই 3a মাইনাস 2b। তাহলে এটুকু ফর্মুলা করলে কী পাবো? 3a² মাইনাস 2b² মানে হচ্ছে 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস b। আমরা জানি যে a² মাইনাস b² ফর্মুলা কি, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে a² মাইনাস b² আকার আছে, যেখানে a এর মান হচ্ছে 3a এবং b এর মান হচ্ছে 2b। তাহলে ফর্মুলা অনুযায়ী লিখতে পারবো কি, a প্লাস বি ইন্টু মাইনাস বি আকারে, মানে 3a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2b বাই 3a মাইনাস 2b আছে। এবার দেখো এখানেও 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি 3a প্লাস 2b। তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে কত, 3a প্লাস 2b একক। ওকে, এগুলোতে এককগুলো লিখে নেবে, ঠিক আছে। এখানে এককই আছে, মিটার বা সেমি দেওয়া নেই। তাহলে এগুলোতে তোমরা কী করবে, একক লিখে দেবে, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে একক লিখে দেবে, এখানেও একক লিখে দেবে, আর লাস্টেও একক লিখে দেবে ব্র্যাকেটে। তারপরে 3 দাগের উৎপাদকের বিশ্লেষণ। তাহলে 1 দাগ এবং 2 দাগ কমপ্লিট হয়ে গেলো। এবার আমরা 3 দাগের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম যে উৎপাদকের বিশ্লেষণ দেওয়া আছে, এটা কিন্তু অলরেডি আগে স্কুলে করে দেওয়া আছে, তবু আবার করছি। দেখো যে x⁴ মাইনাস y⁴, এটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করবো দেখো। তো x⁴ মাইনাস y⁴কে আমরা লিখতে পারবো x⁶ তার স্কোয়ার মাইনাস y⁶ তার স্কোয়ার। কারণ আমরা জানি যে x⁴m মানে x⁴m মানে হচ্ছে x⁴m ইন্টু n। তো x⁶2 মানে কি, যে x⁴12 এই ফর্মুলা অনুযায়ী। তাহলে আমরা লিখতে পারি কি, যে x⁴12 মাইনাস y⁴12 মানে হচ্ছে x⁶ তার স্কোয়ার মাইনাস y⁶ তার স্কোয়ার। এবার দেখো a² মাইনাস b² ফর্মুলা আকারে হচ্ছে, আর a² মাইনাস b² ফর্মুলা আমরা কী জানি, a² মাইনাস b² ফর্মুলা জানি আমরা যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ মানে কত, এখানে x⁶ আর বি মানে হচ্ছে y⁶। তাহলে লিখতে পারবো x⁶ প্লাস y⁶ ইন্টু x⁶ মাইনাস y⁶। এবার এটা জায়গায় আবার একই রকমভাবে সাজাতে পারবো কি, যে x² তার কিউব প্লাস y² তার কিউব, আর এটার পরিবর্তে লিখতে পারবো x³ তার স্কোয়ার মাইনাস y³ তার স্কোয়ার। এবার এক্ষেত্রে আমরা ফর্মুলা করছি, দেখো যে a³ প্লাস b³ প্লাস b³ এর ফর্মুলা আমরা কী জানি উৎপাদক বিশ্লেষণওয়ালা, যে a প্লাস বি ইন্টু a² মাইনাস ab প্লাস কী বলতো b², ঠিক আছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী তাহলে আমরা এখানে বসে, তাহলে কী পাবো, যে a প্লাস বি মানে x² প্লাস, মানে a এর যেখানে এখানে x² আর এখানে হচ্ছে b এর জায়গায় হচ্ছে y²। তাহলে a প্লাস বি মানে x² প্লাস y² ইন্টু a² মানে x² তার স্কোয়ার মানে x⁴ মাইনাস ab। a মানে এখানে x², b মানে y², তাহলে x² y² প্লাস b² মানে y² তার স্কোয়ার মানে y⁴। আর এটাকে লিখতে পারবো কি x² মাইনাস y² ফর্মুলা বা a² মাইনাস b² ফর্মুলা, যে a প্লাস বি ইন্টু মাইনাস মানে কি x³ প্লাস y³ ইন্টু x³ মাইনাস y³। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এই টার্মটা রেখে দিলাম, এই টার্মের জন্য আবার ফর্মুলা করছি x³ প্লাস y³ এর ফর্মুলা। তাহলে x³ প্লাস y³ এর উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা হচ্ছে x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। আর এখানে x³ মাইনাস y³ এর ফর্মুলা হয়ে যাচ্ছে x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। ওকে, আর এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখতে চাই, তাহলে কী করব, যে তোমাদের যেটা অ্যান্সার এটা রেখে এই অ্যান্সারটা রেখে দিলে কিন্তু কোনো প্রবলেম নেই, ঠিক আছে, অ্যান্সার হয়ে গেছে। এবার এটাকে একটু সাজিয়ে লিখতে গেলে কী লিখতে পারবো, যে x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস y² ইন্টু x⁴, মানে এইটা আমরা লিখেছি প্রথমে, যে x² প্লাস xy প্লাস y², তারপরে x² মাইনাস xy প্লাস y², আর লাস্টে লিখেছি x⁴ মাইনাস x² y² প্লাস y⁴। জাস্ট একটু সাজিয়ে লিখেছি, ঠিক আছে, এটা রেখে দিলে কোনো প্রবলেম নাই। নেক্সট যে উৎপাদক বিশ্লেষণ আছে, দেখো নেক্সট উৎপাদক বিশ্লেষণ আছে যে x⁴ প্লাস x² y² প্লাস y⁴, এটাকে আমরা কীভাবে উৎপাদক বিশ্লেষণ করব। এটাকে আমরা প্রথমে পূর্ণ বর্গ আকারে সাজাবো। পূর্ণ বর্গ আকারে বলতে যে x² তার স্কোয়ার প্লাস 2ab মানে a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে সাজাবো। তাহলে x² তার স্কোয়ার মানে কী হলো, x⁴ হয়ে গেল
প্লাস 2x² y² প্লাস y² তার স্কোয়ার। তো এখানে দেখো যে এটা লাইনটা লিখতে গিয়ে এই টার্মটা আমার এখানে কত ছিল, x² y² ছিল, এখানে কি লিখে দিয়েছি 2x² y², তার মানে কি একটা টার্ম বেশি নিয়েছি, তাহলে কী করবো, একটা আমরা বাদ দিয়ে দিলাম, মানে -x² y²। এবার এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারবো, যে x² প্লাস 2xy প্লাস y², মানে কি x প্লাস y তার স্কোয়ার। এখানে এক্সের জায়গায় x² আছে, তাহলে লিখতে পারবো x² প্লাস y² তার স্কোয়ার মাইনাস xy তার স্কোয়ার লিখতে পারবো এটার পরিবর্তে। গিয়ে আবার দেখো এটা a² মাইনাস b² ফর্মুলা করা হয়ে যাচ্ছে, তাহলে a² মাইনাস b² ফর্মুলা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a প্লাস বি মানে কি x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। এগুলো আমাদের অ্যান্সার 2 দাগের। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বর কোশ্চেন এবং এই ভিডিও বা এই ক্লাসের এই স্কুলের লাস্ট কোশ্চেন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। কী আছে, যে 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x³। তো এই অঙ্কটা আমি করছি না, এই অঙ্কটা অলরেডি করা আছে। আগের যে সেট 9 নম্বর সেট যে স্কুল, সেই স্কুলে কিন্তু 3-এর 2 নম্বর অঙ্ক সেম, পেজ হচ্ছে কত 124। তো সে তোমরা প্লে লিস্টে গিয়ে 9 নম্বর সেটের এই দাগের কোশ্চেন তোমরা একবার দেখে নিও। ওকে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।